ইরান অনেকটা ফিল্মি স্টাইলে বাংলাদেশের জাহাজকে আটক করে পুনরায় বন্দরে পাঠিয়েছে। ভূ রাজনীতি, যেটার পিছনে বাংলাদেশের ভূ রাজনীতি করা। ভূ রাজনীতি এমন একটা জিনিস যেখানে আপনার একটা ভুল স্টেপ আপনার দেশ এবং আপনার অর্থনীতিকে ধ্বংসের মুখে ডেকে নিয়ে আসতে পারে। ভূ রাজনীতিতে দাসত্বের জায়গা নেই। ভূ রাজনীতিতে দাসত্ব করবেন আপনার সভারেন্টি, আপনার দেশের প্রোগ্রেস, আপনার দেশের জনগণের অসন্তোষ, এই সব মিলিয়ে ক্ষমতায় টিকে থাকা অনেক মুশকিল। ভূ রাজনীতিতে সবাই সবার নিজের স্বার্থ দেখে। ভূ রাজনীতিতে কোনো বন্ধু দেশ হয় না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সেকেলের ধারণা এবং অতি চালাকি বা বলতে পারেন পাকনামো করে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে একটু শক্ত বার্তা দিয়েছে, যেটা অনেকটা কৌশলী বার্তা, যেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের সম্পর্কে একটা টু শব্দ পর্যন্ত করেনি, যার জন্য ইরান একদম খেপে গেছে এবং ইরানের অনেকটা আত্মসম্মানে লেগেছে, যেখানে ইরান বাঘা বাঘা সব দেশ রেখে বাংলাদেশ সহ কিছু দেশকে স্টেট অফ হরমুজ পাড়ানোর প্রথমেই অনুমোদন দিয়েছিলেন এবং বলেছিলেন বাংলাদেশ আমার একটা বন্ধু দেশ। তো বন্ধু দেশের এমন আচরণে তারা ক্ষিপ্ত হবে, এটা খুবই স্বাভাবিক। এখন বাংলাদেশের সেই সেকেলের মনোভাব, তারা মনে করছে যে আমেরিকা এখনও পৃথিবী শাসন করবে, ভারতের মাধ্যমে আমেরিকাকে সন্তুষ্ট করে রাখতে হবে। কিন্তু যেখানে পৃথিবী বদলাচ্ছে এক একটা আঞ্চলিক শক্তি হিসাবে, তো ধরেন আপনার এলাকায় একজন বড় ভাই আছেন, আপনি আপনার সেই ঢাকায় এসে যে বড় ভাই তাকে তেল মারতে থাকবেন, আপনার এলাকার বড় ভাইকে আপনি বিন্দু পরিমাণ রেসপেক্ট করবেন না। আপনি কি আপনার এলাকার কোনো বিপদ আপদে থাকতে পাবেন না। ঠিক বাংলাদেশের সাথে তেমনটাই হয়েছে। বাংলাদেশের যে জাহাজ বাংলা জয় জয়কার, যেটাকে ফিল্মি স্টাইলে আটক করে পুরনো মানে বন্দরে পাঠানো হয়েছে, এটা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য লজ্জার বিষয়। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের জাহাজকে শত্রু দেশের জাহাজ হিসাবে আখ্যা দেওয়া, এখন এটার উপরে মিসাইল আঘাত, মেরিটাইমের যে রুলস অনুযায়ী এটার উপর মিসাইল আঘাত করতে পারে, এবং 31 ক্রুর ভাগ্যে কী আছে সেটা কেউই জানে না। যদিও বাংলাদেশ সরকার ওই 31 ক্রুকে অনেক ধরনের সুযোগ সুবিধা, বেতন ভাতা বাড়ানো, অনেক ধরনের আশ্বাস দিয়েছেন। একটা মাঝ সমুদ্রের ভিতরে একটা জাহাজ, সেখানে কতগুলো কাগজের নোট, তাদের মানসিক চাপ কতটা কমাতে পারবে, এটাও একটা প্রশ্নের বিষয়। তারপরে আসি, বাংলাদেশের এরকম একটা সুযোগ থাকার পরও বাংলাদেশ কেন তার দাসত্বে তার প্রভুকে সন্তুষ্ট করার খাতিরে বাংলাদেশেরই ক্ষতি বাংলাদেশেরই গভর্নমেন্ট বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করে ফেলেছে। এর কারণ হচ্ছে তারা সবসময় ভাবে যে আমেরিকা আরও 50 ইয়ার্স দাসত্ব করবে এবং তারা ভারতের মাধ্যমে খুব কৌশলীভাবে একটা বার্তা দিয়েছে, যে বার্তাতে আসলে আমেরিকা ইসরায়েলের সম্পর্কে একটা টু শব্দ পড়েনি, যেতে ইরান বুঝে গিয়েছে এটা তার বন্ধু দেশ না। দেখেন, আপনি যদি তেল উৎপাদনকারী কোনো দেশ হন, আপনার দেশের একজন যে একদম বয়োজ্যেষ্ঠ বা যে আপনার একজন প্রাণপ্রিয় নেতা, তাকে মেরে ফেলবেন, আর আপনাকে সে বলল যে আপনি তার ফ্রেন্ড, কিন্তু আপনি কাজটা দেখালেন আপনার শত্রু মতো, সে কি আপনাকে ছেড়ে দেবে না। এখন দেখা যাক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করে। আরেকটি কথা, বাংলাদেশের যে তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, ওইটা কিন্তু স্টপ হয়ে যাবে উইদিন 7 ডেজে, কারণ তেল না থাকলে এটা রিফাইনার কি করবে। তো বাংলাদেশের যদি শোধনাগার এভাবে বন্ধ হয়ে যায়, তেল শোধনাগার, তাহলে বাংলাদেশ কিভাবে চলবে? বাংলাদেশের এত পরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ, এত পরিমাণ গার্মেন্টস, বাংলাদেশের দ্রব্যমূল্য, যেখানে আপনার কৃষিকাজের জন্য অয়েলের প্রয়োজন হয় এবং এগুলো বহন করার জন্য অয়েলের প্রয়োজন হয়, এতগুলো জনসংখ্যার হিউজ অফ অ্যামাউন্টের মানুষ যারা এই ট্রান্সপোর্টের উপরে তাদের জীবিকা নির্বাহ করে, এই মানুষগুলোই বা কীভাবে চলবে যদি বাংলাদেশ অয়েল ছাড়া এরপর থেকে বাংলাদেশে থাকতে হয়, অয়েলের এইভাবে ক্রাইসিস চলে, তাহলে এই মানুষগুলো কিভাবে জীবনযাপন করবে? বাংলাদেশের দ্রব্যমূল্য যে হু হু করে অনেক বেড়ে যাবে, সেটা তো একটা নর্মাল কথা, কিন্তু এই মানুষগুলো যখন আয় থাকবে না, এই মানুষগুলো আসলে কিভাবে এত দাম দিয়ে এই পণ্য কিনে বা নিজেদের জীবন জীবিকা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, সেটাই এখন দেখার বিষয়।